কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বন্যার্থদের মানুষের সাহায্যার্থে সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। খাদ্যদ্রব্য থেকে নানা রকম সামগ্রী পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক সাধারণ মানুষ প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছেন। খাদ্য সামগ্রীর মধ্যে আসলে কি কি খাদ্য তাদের হাতে পৌঁছে দেওয়া যায় বা তাদের পুষ্টি গুণ সম্পর্কে কিভাবে মানা যায়, দর্শক আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো সেই বিষয় নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা মূলত কথা বলবো প্রান্তিক মানুষজনের যে স্বাস্থ্য, খাদ্য এবং পুষ্টি নিয়ে সেই বিষয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে যুক্ত আছেন দুজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ, এবং তারা আছেন আমাদের সাথে আজকে অনলাইনে। আমাদের সাথে আছেন শায়লা সাবরি, পুষ্টিবিদ, আজগর আলী হাসপাতাল, এবং একই সাথে আছেন ইশরাত জাহান, পুষ্টিবিদ, স্পেশালিস্ট, গ্যাস্ট্রোলিভার কেয়ার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সাস টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে ইশরাত জাহান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে। ধন্যবাদ অনেক, কারণ আজকে টপিকটা অনেক ইম্পর্টেন্ট এবং আশা করছি যে অনেক ফলপ্রসূ একটা আলোচনায় আমরা যেতে যাচ্ছি। অবশ্যই দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আজকে আমাদের পুরো আয়োজনে। দর্শক, আজকে আমরা মূল বিষয় যেটি কথা বলবো প্রান্তিক মানুষের খাদ্য এবং পুষ্টি নিয়ে, সেখানে কিভাবে আপনারা যুক্ত থাকবেন সেটা আমি একটু বলে দেই, যে আপনারা একটু জানতে পারেন যে আসলে পুষ্টি গুণ সম্পর্কে, যে সকল খাবারগুলো সম্পর্কে যে অনেক দিন ধরে বাসায় রেখে খাওয়া যেতে পারে বা খুব সহজে তৈরি করা যেতে পারে, এমন কিছু খাবার নিয়ে কথা বলতে চাচ্ছি। এবং আপনারাও কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আমাদের বিশেষজ্ঞ পুষ্টিবিদদের কাছে জানতেও পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে। এবং এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারেন। আজ চলে যাই আজকে আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে শায়লা আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এই যে একটা খুবই বড় একটা ক্রান্তিকালের মধ্যে আমরা পার করছি, যে এত বড় একটা দুর্যোগ বিপর্যয় আমাদের মাঝে চলে যাচ্ছে। বন্যার্থরা মানুষ অনেক দিন ধরে অনেকে পানির মধ্যে আটকে ছিলেন, সেখান থেকে তারা উদ্ধার হয়ে আবার আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, এবং সেখানেও দেখা যাচ্ছে পর্যাপ্ত খাবার দাবার এবং সমস্তটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ পাচ্ছেন, আবার কেউ কেউ সেক্ষেত্রে পাচ্ছেন না। আসলে এইসব এত দুর্যোগের মধ্যেও খাওয়ার কথা যখন চিন্তা করে, যে না খেয়ে তো থাকতে পারছে না, খাওয়া দাওয়া তো করতেই হবে, কিন্তু আসলে খুব কম সময়ে খুব দ্রুত তৈরি করা যায় বা তাতে বেশি পুষ্টি থাকে, এরকম কি কি ধরনের খাবার আসলে আছে, সেইগুলো যদি একটু বলেন আমাদের দর্শকদের। অসংখ্য ধন্যবাদ। আজকের টপিকটা আসলে একদম বর্তমান যে স্পেশাল একটা কন্ডিশন, একটা ডিজাস্টার কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা এই বিষয়ে আসলে যারা সবচেয়ে বেশি এই বন্যা পরিস্থিতিতে আক্রান্ত বা বন্যা পরিস্থিতিতে পানিবদ্ধ অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু আসলে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তো শারীরিক সক্ষমতা থাকতে হবে। মেইন হচ্ছে যেটা বিষয় আমি বলতে চাই, যে এই ধরনের সিচুয়েশনে বা এই ধরনের ডিজাস্টার সিচুয়েশনে কোন পুষ্টিগুণগুলা বা কোন পুষ্টিকর খাবারগুলা খেলে সহজে এনার্জি পাওয়া যায়। প্রথমত যেটা, যে এইবার আমাদের যে এলাকা বন্যা কবলিত হচ্ছে, বিশেষ করে ফেনী বা এই সাইড গুলা, যেগুলো যে এলাকাগুলো রয়েছে, তো সাধারণত যেটা দেখা যাচ্ছে যে বিগত বেশ অনেক বছর ধরে এই জোনটাতে কখনো কিন্তু এই ধরনের বন্যার পরিস্থিতি দেখা যায় না। সো এটা হচ্ছে যেটা, যে খুবই আকস্মিক একটা পরিস্থিতি। তো শুরুর দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যার কাছে যা আছে, এবার আপনি শুরুতেই বললেন যে সবার কিন্তু কন্ট্রিবিউশনটা উইলিংলি হয়েছে। তো সবাই কিন্তু যার কাছে, বা শুষ্ক সাধারণত আমরা যেটা বলে থাকি ত্রাণের যে এলিমেন্ট গুলা রয়েছে, যেটা হচ্ছে 2020-এ আমি যতটুকু জানি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং জনস্বাস্থ্য পুষ্টি থেকে একটা তালিকা তৈরি করা হয়, যেটা হচ্ছে ত্রাণ জন্য সাধারণত বন্যা কবলিত এলাকার মানুষের ত্রাণের জন্য বা এরকম ডিজাস্টারের জন্য দেওয়া হয়। তার মধ্যে মেইনলি আছে চাল, তেল, ডাল, চিনি, লবণ, আর হচ্ছে যে অ্যাজ এ প্রোটিন সোর্স হিসেবে ডাল, বাদাম, এ জাতীয়। কিন্তু মেইন হচ্ছে যেটা, যে আমাদের এবারের পরিস্থিতিটা কিন্তু ওই পর্যন্ত মানুষকে পৌঁছানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সবচেয়ে যেটা ভালো হয়, যে এ পর্যন্ত তো শুষ্ক খাবার হিসেবে তো আমরা জানি যে হ্যাঁ, মুড়ি, চিড়া, খই, বিস্কিট এ জাতীয় কিন্তু আমাদেরকে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে খুব ইজিলি এনার্জি দিতে পারে। তবে যারা বেসিক্যালি ত্রাণ সামগ্রী দিতে যাচ্ছেন বা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট ভলেন্টিয়ারি কাজ করছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে
এটার সাথে কিন্তু অ্যাজ এ কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে গ্লুকোজ স্যাশেও নিয়ে যেতে পারে। আচ্ছা। কারণ সবসময় কিন্তু পর্যন্ত কিছু নাও পৌঁছানো সম্ভব হতে পারে। আমি আজকেই কিন্তু একটা নিউজ পেপার ছিলাম, একজন বয়স্ক মহিলা উনি বলছেন যে কতক্ষণ আর চিড়ামুড়ি খেয়ে থাকা যায়। কারণ একটা আমি যদি ধরি মোটামুটি প্রায় 10 দিন হয়ে গেছে। তো 10 দিনের একটা লম্বা ডিউরেশনে একই খাবার খেয়ে কিন্তু ওনারা সার্ভাইভ করতে নাও পারেন। তো সেক্ষেত্রে যদি আমরা অ্যাজ এ কার্বোহাইড্রেট সোর্স এখানে গ্লুকোজ স্যাশে এবং খেজুর ড্রাই ফ্রুটস হিসেবে কিন্তু আমরা নিতে পারি, যেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ আমাদেরকে এনার্জি দিবে। এর পাশাপাশি যদি আমরা বলি যে প্রোটিন সোর্স, তো প্রোটিন হিসেবে যে কোনো বাদাম, আমাদের দেশেও কিন্তু যে চীনা বাদাম বাজারে অ্যাভেইলেবল থাকে, সেটাও কিন্তু আমরা বাদাম নিতে পারি। অথবা ডাল, ডাল বলতে যে আমি বলতে চাচ্ছি যে মানে রান্না না করে যেটা খাওয়া যায়। অর্থাৎ এখন যদি আমি চিন্তা করি আমি পানিবন্ধী মানুষকে আসলে কি খাওয়াবো, যার বাসার চুলা এখনো মানে পানির নিচে নষ্ট পানির হয়ে নিচে গেছে, আছে, তাকে তো আসলে রান্না যা অনেকে আছেন যে গ্যাস স্টোভ ব্যবহার করছেন, ওই এলাকাগুলোতে তো Exactly. গ্যাসের লাইনগুলো এখন সব বন্ধ, মানে আগুন জ্বালানোর ব্যবস্থা তো খুবই কম আছে। ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ডাল ভাজা, যেমন হচ্ছে মটর ডাল ভাজা, অথবা আমরা যে ছোলাটা হচ্ছে রোজার সময় ইউজ করি, ছোলা বা কাঁচামক, এগুলো কিন্তু ভিজিয়ে রেখে 3-4 দিন যদি একটু নর্মাল টেম্পারেচারে রাখা যায় তাহলে কিন্তু স্প্রাউট ডেভেলপ করে। তো আচ্ছা। এটা কিন্তু অনেক ভালো সোর্স অফ প্রোটিন হতে পারে। এটার জন্য কিন্তু কোনো কুকিং মেথডের দরকার নাই। আবার হচ্ছে বাদামটাও, সো অ্যাজ এ প্রোটিন সোর্স আমরা মেনটেন করতে পারি। আমাদের কিছু কনজিউমার প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট হতেই হবে এই সিচুয়েশনে। তার মধ্যে আমি বলবো যে ফুল ক্রিম পাউডার মিল্ক যেগুলো বাজারে অ্যাভেইলেবল আছে, যারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন তারা কিন্তু ইজিলি ফুল ক্রিম মিল্ক নিতে পারেন, এবং এটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা প্রোটিন পেয়ে যাচ্ছি। এবার যদি আমি ফ্যাটের কথায় আসি, তো ফ্যাটের সোর্স হিসেবে সবচেয়ে বেস্ট হচ্ছে কুকিং অয়েল। তবে এক্ষেত্রে আমি বলবো যে যদি ফর্টিফাইড কুকিং মেনটেন করা যায় তাহলে আরো ভালো। এ জাতীয় ফর্টিফাইড তেলগুলা কিন্তু এই সিচুয়েশনে অনেকটাই আমাদের কাজ করবে। তো কম্বাইনলি ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেটের কথা আমি এজন্য বেসিক্যালি ফোকাস করছি, কারণ হচ্ছে এই লং ডিউরেশনে আমার বডিকে যদি সার্ভাইভ করাতে হয়, প্রথমেই কিন্তু আমাকে এনার্জিটা নিতে হবে কার্বোহাইড্রেট সোর্স থেকে, যাতে আমার প্রোটিন ব্রেকডাউনটা না হয়। পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ব্রেকডাউনটা, যদি বডি প্রোটিন ব্রেকডাউন হয় তাহলে কিন্তু মাসল ওয়েস্টিং হবে এবং ইমিউন সাপ্রেসড হবে। সো বেটার যে আমরা কার্বোহাইড্রেট যদি ফ্যাট থেকে আমাদের ক্যালোরিটা কনজাম্পশন করতে পারি তাহলে আমাদের বডি প্রোটিনটাকে সেভ করা পসিবল। এখন আরেকটা বিষয় যে খুব চট করে যদি আমরা কোনো খাবার, যে হ্যাঁ এই খাবারগুলা আমার কুকিং প্রসিডিউরে যাওয়া লাগবে না, সেক্ষেত্রে বেটার হয় যে ছাতু, সেই সাথে গুড়, খেজুর, অথবা এই ধরনের একসাথে ওয়ান পট মিল যেটাকে আমি বলবো, এটার সাথে যদি আমরা মিট অ্যাড করি তাহলে কিন্তু একটা খুব ভালো প্রোটিন বেসড কম্প্যাক্ট একটা মাইক্রোনিউট্রিয়েন্টের কম্বিনেশনে একটা মিল হয়ে যায়। আর আরেকটা সোর্স হতে পারে যে হচ্ছে আমরা যদি খিচুড়ি, এই ধরনের কোনো ওয়ান পট মিল প্রিপারেশন, অনেক সময় থাকে না যে আমরা কোনো সম্মিলিত জায়গায়, অর্থাৎ যে জায়গাগুলায় মানুষগুলাকে, বন্যা কবলিত মানুষগুলো আশ্রয় কেন্দ্রে, ওখানে তো অনেকজন মানুষ একসাথে থাকতে হচ্ছে, সব জায়গায় যদি আমরা অনেক 3-4 রকমের ডাল মিক্স করে চাল এবং তেলের পরিমাণটা একটু বাড়িয়ে, কেননা ওই যে বললাম যে আমাকে ক্যালোরিটা কিন্তু নিতে হবে ফ্যাট এবং কার্বোহাইড্রেট থেকে, যাতে অ্যাটলিস্ট আমি প্রোটিনটাকে সেভ করি। এই ধরনের ফুড যদি আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি তাহলে আই থিঙ্ক একটা সার্টেন টাইম তাদের সার্ভাইভ করার সিচুয়েশনটা মেনটেন হবে। এখানে আরেকটু আমি যোগ করি যে ভিটামিন মিনারেলস এর জন্য এক্ষেত্রে আই থিঙ্ক এই সিচুয়েশনে আমাদের মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট গুলা প্রোভাইড করাটা বেটার। যেমন বি কমপ্লেক্স হতে পারে, ভিটামিন সি হতে পারে, জিঙ্ক বেসড হতে পারে, যেগুলো অ্যাটলিস্ট বয়স অনুপাতে যেগুলো পাওয়া যায় বাজারে অ্যাভেইলেবল, গভর্নমেন্ট থেকেও অনেক সময় আমার বিভিন্ন জায়গায় প্রোভাইড করে থাকে। এই ধরনের সাপ্লিমেন্ট তো এই সার্ভাইভ করার জন্য এই দুর্যোগের সময়টাতে আসলে দেয়াটা পসিবল, যখন দেখা যাচ্ছে যে কিছু ভিটামিন ওষুধ খেলেও দেখা যায় যে শরীরে কিছু এনার্জি কিন্তু ধরে রাখা যায়। জি জি, অসংখ্য ধন্যবাদ শায়লা। একটু ইসরাত জাহান আপনার কাছে আসি, যে আমরা তো ভাতও তৈরি করছে, যদি সম্ভব হয় যে হয়তো বা খিচুড়ি তৈরি করতে পারছে না, কিছু নেই, চট করে একটুখানি ভাত তৈরি করলো, সেই ভাতের সাথে কি যে মাঠটা আছে, আমরা তো সবসময় মাঠটা ফেলে দিই, এটা কি কোনো উৎস হতে পারে যে খাওয়ার জন্য, যে মাঠটাকেও সংরক্ষণ করলো, সেটাও খেলে এবং পরবর্তীতে ভাতটাকেও খাওয়ার কাজে তো লাগছে, এরকম কি করা যেতে পারে?
অবশ্যই, কারণ আমরা কিন্তু নরমালি যখন ভাত রান্না করা হয় আমরা বলি ভাতের মাড়টা যাতে ফেলে দেওয়া না হয়। হুম কারণ হুম 10% ভিটামিন এবং ভিটামিন এবং মিনারেলস কিন্তু ভাতের মাড়ের সাথে চলে যায়, আচ্ছা নষ্ট হয়ে যায়। হুম হুম তো আমরা ভাতের মাড় সহই কিন্তু ভাতটাকে খেতে সাজেস্ট করি। আর এরকম স্পেশাল সময় দেখা যায় যে অনেকের কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়। অনেকেই কিন্তু পানিবন্দী থেকে যখন উদ্ধার হয়েছে তাদের কিন্তু জ্বর, কাশি, ঠান্ডা এই ধরনের সমস্যা, অনেকে কিন্তু খেতেও পারে না। হুম 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 সোয়েলিং প্রবলেম হয়। হ্যাঁ? তো তখন এবং বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদেরকে যদি আসলে এই ভাতের মাড়টা দেয়া যায় হুম এবং হুম এর সাথে যদি একটু হলুদ মিক্স করা যায় তাহলে কিন্তু আচ্ছা ইমিউন সিস্টেম যেটা আমরা বলি, হুম হুম অনেক সময় দেখা যায় যে সবার কাছে কিন্তু ওষুধ থাকেও না। হুম সো হচ্ছে নরমাল খাবার দিয়ে আমার বডিটাকে কিভাবে আমি ফাইটিং মুড এ নিয়ে যেতে পারি, হুম ইমিউন বুস্ট আপ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা খুব চমৎকারভাবে ভাতের মাড়টা কাজ করে। কাজ আর করতে পারে অন্যথায় আমরা বলব যে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা, বিশেষ করে হচ্ছে ১০ বছরের নিচে যে বাচ্চারা থাকে তারা কিন্তু অনেক সময় একটু ফাসি টাইপের হয় এবং এই সময় কিন্তু তাদের সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্যে থাকে। সো একদম দেখা যায় যে অনেক সময় খাবারটা নেবার মতো কিন্তু তার সেই শারীরিক বা সাইকোলজিক্যাল সিচুয়েশনটা থাকে না। একদম সো লিকুইড জিনিসটা দিলে হয় কি খুব তাড়াতাড়ি যেমন হচ্ছে অ্যাবসর্ব হয় এবং সেখান থেকে এনার্জিটা কনভার্ট করাটা খুব ইজি হয়ে যায়। একদম খুব ইজি হয়ে যায়। আরে এই বন্যার সময়টা মেনলি কিন্তু পেটের সমস্যাগুলো অনেক বেশি হয়ে যায়, যেমন ডায়রিয়া বা কলেরা এ ধরনের সমস্যাগুলো হয় শিশুদের, যেমন হচ্ছে বড়দের ক্ষেত্রেও হচ্ছে। সেক্ষেত্রে কি আসলে ওটস স্যালাইনের পাশাপাশি ভাতের মাড় বা ডালের পানি এই ধরনের জিনিসগুলো দিলে তাদের কি ডিহাইড্রেশনের সমস্যাটা কমবে? অবশ্যই, কারণ আমাদের যেহেতু ৬ টি খাদ্য উপাদানের অন্যতম একটা হচ্ছে কিন্তু পানি। হুম এবং আমরা জানি আমাদের বডির কিন্তু 60% এর উপরে হচ্ছে পানি দিয়ে তৈরি। সো একদম হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হলে মিনিমাম হচ্ছে এই পানি বা তরল পদার্থের যে বাইরে থেকে আমাদের বডিতে দেয়ার যে উপায়টা সেটা কিন্তু ঠিক রাখতে হবে এবং এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আ বিশুদ্ধ পানি বা তরল পদার্থ হচ্ছে পৌঁছে দেওয়া বা তারা হচ্ছে সেটা কিভাবে কনজিউম করবে সেই বিষয়টি। হুম তো হুম দেখা যাচ্ছে যে ত্রাণের সাথে কিন্তু অনেক সময় অনেক ধরনের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছে, অনেকে ফিটকিরি দিচ্ছে। যে যেভাবে পারছে সেভাবে কিন্তু হেল্প করার চেষ্টা করছে। একদম কিন্তু ওখানে পানিটা যদি না থাকে তাহলে হুম সেই পানিটা আসলে কিভাবে, এবং অনেক জীবাণু আছে যেগুলো হচ্ছে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট দিয়েও কিন্তু আসলে আ ওটা মিনিমাইজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা আ যেটা করা হয় যে আপনি ডালের পানির কথা বলছেন, অবশ্যই ডালের পানি আ হচ্ছে আমাদের প্রোটিনের যেমন একটা গুড সোর্স হিসেবে কাজ করে, হুম এনার্জিও কিন্তু দেবে এবং লং টার্ম এ কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বডিতে আ সাপ্লাই হিসেবে, পানির সাপ্লাই হিসেবে খুব ভালোভাবে পানিটা ধরে রাখতে সাহায্য করে। কারণ ডালের পানির সাথে কিন্তু লবণটাও থাকে, সোডিয়াম ক্লোরাইডও থাকছে। একদম পাশাপাশি আমরা আরেকটা যেটা করতে পারি যে আমাদের কিন্তু এই সময় গুড় দেই। আমরা মিষ্টি চিনিটার পরিবর্তে গুড় বেশি দেয়া হয়। হুম কারণ হুম হুম হচ্ছে অনেক সময় দেখা যায় চিনিটা নষ্ট হয়ে যায় বা আ গলে হয়তো যায় একটু অনেক সময়, পানি উঠে হচ্ছে যায়। গলে যায়। হুম সেজন্য এই স্পেশাল টাইমে সবসময় গুড়টাকে সাপ্লাই দেয়া হয়। হুম সো ওই গুড়টাকে হচ্ছে গিয়ে আমরা যদি পানির মধ্যে গুলিয়ে হুম তারপর যদি আমরা ওটা দেই বাচ্চাদেরকে বা আমাদের বড়দেরকে, তাহলে কিন্তু যাদের পেটের সমস্যা হুম হুম তারাও কিন্তু অনেকটা হচ্ছে সেফ ফিল করবে। একদম। আমরা জানি যে ত্রাণ সামগ্রী বা খাদ্য সামগ্রী যেগুলো যাচ্ছে বেশিরভাগই হচ্ছে একদম প্রান্তিক লেভেলে বা হচ্ছে গ্রামে যেই জায়গাগুলো আছে সেখানে চলে যাচ্ছে। কিন্তু এই যে দক্ষিণ পূর্বাঞ্চলে যে শহরে যে এলাকাগুলো, বিশেষ করে ফেনী, নোয়াখালী এই জায়গায় যে শহরে যে বিল্ডিংয়ে যারা থাকছে সেখানে অনেকে আসলে রান্না করার জন্য গ্যাসও পাচ্ছে না, আগুনও পাচ্ছে না। কিন্তু অনেকে দেখা যাচ্ছে ছাদে গাছ থাকছে বা ঘরের টবে গাছ ছিল, সবজির কিছু ওই উপকরণ ছিল, সেগুলো যদি রান্না করতে না পারে কোনো কারণে, এগুলো খাওয়ার জন্য আসলে শুকনো খাবার বা হচ্ছে কাঁচা করে কিভাবে আসলে প্রসেসিং করা যায়, কোন কোন সবজিগুলো আসলে খাওয়া যেতে পারে? ইসরাত, আপনার কাছে একটু জানতে চাই। আসলে এটা কিন্তু কুকড এবং আনকুকড ২ ধরনের খাবার কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। হুম আপনি যেটা বলেছেন যেটা আনকুকড খাবার কিভাবে আমরা আসলে কনজিউম করতে পারি। হুম 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 সো আনকুকড এর ক্ষেত্রে যদি বলি যে সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রুটস টাইপের যেগুলো আছে, তাই না? হুম সেই খাবারগুলো যদি কাছে থাকে বা সাপ্লাই দিতে পারি, হুম ঠিক আছে? বিশেষ করে দেশীয় যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আসলে আমরা আ করতে পারি। খাবারটা করতে পারি। আর বাকি যেটা হচ্ছে সাবিনা খুব সুন্দরভাবে বলেছে যে স্প্রাউট উঠানো যে জিনিসগুলো, খাবারগুলো সেগুলো হুম কিন্তু হুম হুম আমরা করতে
পারি। সবার বাসায় কিন্তু আসলে দেখা যায় যে পানিতে ভিজে গেলেও অনেকেই হুম, হচ্ছে হয়তো ছাদে গেলেও ওখানে রাখছে বা সাপ্লাই যেটা দিচ্ছে যেহেতু দেখা যাচ্ছে সবার কিন্তু মাথায় থাকে না। এই স্পেশাল সিচুয়েশন এ এবার আমাদের সিচুয়েশনটা একটু ভিন্ন। কারণ হচ্ছে একদম। খুব স্ট্রাকচারালি গভর্নমেন্ট থেকে যে শুধু ত্রাণ যাচ্ছে সেটা না। দেশের যে আপামর জনসাধারণ তারাই কিন্তু সবাই আসলে দেয়ার দিচ্ছে এবং চেষ্টা করছে। তাদের এই নলেজ লেভেলটা আসলে কিন্তু মানে খুব স্ট্রাকচারাল না। হুম, হুম। হুম? সো উনারা হচ্ছে ইমোশন থেকে যে যেভাবে পারছে সেভাবে যা কিন্তু পারছে এই সেরকম জিনিসটাকে দেয়ার চেষ্টা বুঝে করছে সেটা আসলে। দিচ্ছে। আসলে হুম, এটা হুম, কতটুকু প্রপারলি সে ইউজ করতে পারলো বা হুম, হুম, পারবে কিনা বা তার সিচুয়েশনটা ওরকম আছে কিনা সেটা একদম। কিন্তু আসলে ভাববার মতো আসলে ওই ধরনের অবস্থাও এখন নেই। হুম, হুম, সবাই চেষ্টা করছে যেভাবেই হোক আমরা হেল্প করতে হুম, হবে। হুম। যা তাদেরকে কিছু আছে সাহায্য সেগুলো দিয়ে পৌঁছাতে যাতে আমরা হবে। সাহায্য করতে পারি এই জিনিসটা সেটাই। সবার তো মাঝারে সেক্ষেত্রে এই আমার চিন্তাটা কাছে আছে। মনে হয় যে আজকের এই যে আলোচনা এর মাধ্যমে যদি কেউ দেখে থাকে তারা হুম। আসলে কিছুটা উপকার হবে এবং আমার কাছে মনে হয় যে তারা এটা প্ল্যান করার আগে অবশ্যই, অবশ্যই। অন্তত তবে চিন্তা আমরা করবে ইসরাত যে আমরা আরো জানবো যে আসলে এই ত্রাণ সামগ্রিকের মধ্যে শুধু চাল, ডাল জিনিস না দিয়ে আরো কি, কি শুকনো খাবার দিলে সেটাকে হয়তোবা পানিতে ভিজিয়ে রেখে বা অন্য কোনোভাবেও তৈরি করে এর পুষ্টিগুণও বাড়ানো যায় সেই সম্পর্কেও জানবো কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে এসে। দর্শক সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান। দর্শক আজ আমরা কথা বলছিলাম প্রান্তিক মানুষের খাদ্য ও পুষ্টি নিয়ে এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শাইলা সাবরিন এবং ইশরাত জাহান দুজনেই পুষ্টিবিদ। আমরা বিরতিতে যাবার আগে আসলে কী ধরনের খাবার খেলে অনেক বেশি এনার্জি এবং প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম, কিন্তু এখন একটু শাইলা আপনার কাছে জানবো যে এই যে ত্রাণ সামগ্রী দেওয়ার সময় অনেকে দেখা যাচ্ছে নুডলস দিচ্ছে, বিস্কিট দিচ্ছে বা কেক দিচ্ছে, যেগুলো দেখা যায় যে কিছুদিনের মধ্যে 4-5 দিন পরে নষ্ট হয়ে যেতে পারে বা এক্সপায়ার ডেটটা থাকছে না। আসলে এই ধরনের জিনিস কি ত্রাণ সামগ্রীর মধ্যে কি দেয়াটা কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা বা দেয়া যায় কিনা সরাসরি আসলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আসলে সবাই যেটা ঈশাত আপা বলল যে সবাই এবার আসলে নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এবং ইমোশনালি জিনিসগুলা দিচ্ছেন। তো সেক্ষেত্রে যদি ত্রাণ সামগ্রীতে নুডলসটার কথা যদি আমি বলি তাহলে হুম, এটা কিন্তু আমাদের সেই কুকিং শিওরে যেতে হবে। এখন যে জায়গা পানির নিচে সে জায়গা তো এটা আসলে যাকে দিচ্ছেন সে কিন্তু আসলে কোনোভাবে ইউজ করতে পারবে না। আর আরেকটা একদম। হচ্ছে যে প্রান্তিক এলাকার কথা যেটা বলেছেন, কিছু এমনও মানুষ আছে তারা হয়তো এটাতে অভ্যস্ত না। হুম, হুম, তো সবচেয়ে যেটা বেটার হয়, হ্যাঁ, কেক যেটা যাচ্ছে যদি প্যাকেট কেক থেকে থাকে তাহলে সেখানে ওটার একটা এক্সপায়ারি ডেট থেকে থাকে। হুম, তো মোটামুটি বেশ ৪-৫ মাসের একটা ডেট ধরেই কিন্তু এক্সপায়ারি ডেট থাকে। তো সেটা ত্রাণ সামগ্রী হিসেবে দেয়া যায়। অ্যাজ এ কার্বোহাইড্রেট সোর্স মুড়ি খুবই ভালো। তারপরে এর পাশাপাশি কিন্তু চিড়া এটাও দেয়া যায়। সো এছাড়াও আমি বলব যে ব্রেডটা দেয়া যায়। কিন্তু এখানে আরেকটা যেটা বিষয় যে বিষয়টা হচ্ছে যে এটার এক্সপায়ারি ডেট। কারণ ব্রেডটা যখন একদম। নরমাল টেম্পারেচার থাকবে এটা কিন্তু মোল্ড ডেভেলপ করবে। হুম, এবং হুম, এই টাইমটা কিন্তু ওয়েদারটা কিছুটা স্যাঁতসেঁতে। সো ফুড গুলা কিন্তু প্রপারলি টেম্পারেচার মেইনটেইন করে না রাখলে কিন্তু মোল্ড ডেভেলপ করতে পারে। সো বেকারি ফুড গুলোর মধ্যে একমাত্র বিস্কিট, সেটা সল্টেড হোক বা সুগার বিস্কিট হোক, এবং মুড়ি আর চিড়া এগুলাই একটু মোটামুটি সেফ। হুম, হুম। বাকি যেগুলো থাকবে এক্সপায়ারি ডেট শেষ হলে আসলে ইউজ না করাটাই বেটার। জি। আমি একটু ইসরাত জাহান আপনার কাছে আসি যে এই যারা দুর্যোগে আছেন তাদের মধ্যে তো আসলে বয়স্ক মানুষ অনেক বেশিও আছেন। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়াবেটিক, প্রেশার এই ধরনের নানা রকম সমস্যা নিয়ে তারা আক্রান্ত থাকেন। বিশেষ করে ডায়াবেটিক রোগী যারা আছেন তারা দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে যদি না খেয়ে থাকেন একদম হাইপো হয়ে যাচ্ছেন এবং তাতে দুর্বল হয়ে অজ্ঞানও হয়ে যেতে পারেন অনেকে যদি খুব বেশি সুগার লেভেল কমে যায়। সেক্ষেত্রে আসলে অল্প পরিসরে হলেও আসলে কি টুকটাক খেলে উনি নরমালি ভালো থাকতে পারবেন? আসলে এটা ডিপেন্ড করছে যে ওনার সাথে কি ধরনের খাবার আছে। হুম, হ্যাঁ? তো এখন যে সিচুয়েশন হয়েছে, যারা আসলে এখন ত্রাণ কেন্দ্রে আছে বা নিরাপদ জায়গায় আছে, তারা যখন ওই জায়গায় গিয়েছে আমার মনে হয় না যে সাথে কোনো কিছু নিয়ে যাবার কোনো স্কোপ ছিল। যারা হচ্ছে ঢাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে ওখানে যে সাপ্লাই গুলো যাচ্ছে সেটার উপরেই কিন্তু তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন এই সময়টা আসলে খুবই ক্রুশিয়াল তাদের জন্য। সবচেয়ে ১ম এ বলব যে সিচুয়েশন তৈরি হয়েছে এই ধরনের পেশেন্টের আসলে একটা ট্রমা এবং স্ট্রেসে কিন্তু এই ধরনের ব্লাড সুগারটা খুব ফ্লাকচুয়েট হয়।
সো ওনাদেরকে কাম ডাউন থাকতে হবে, ঠান্ডা মাথায় থাকতে হবে, এবং হচ্ছে গিয়ে মানে যাতে এই টেনশনে আরো বেশি হচ্ছে গিয়ে ব্লাড সুগারটা ফ্ল্যাকচুয়েট না করে, বা অন্যান্য প্রবলেম, প্রেশার যাদের আছে সেই প্রেশার যাতে খুব বেড়ে না যায়। হ্যাঁ, এটা প্রথমে করতে হবে। আর সেকেন্ড অপশন হচ্ছে যে ওনার সাথে যে খাবারটাই থাকুক না কেন, সেই খাবারটাকে উনি খুব চমৎকার ভাবে হচ্ছে ছোট্ট ছোট্ট মিলে হচ্ছে উনি ভাগ করবেন। ভাগ করে তারপর হচ্ছে কি ওনার সুবিধা মতো করে উনি যদি খান, সেটা হতে পারে চাল বা ডাল বা যেটাই থাকুক না কেন, বিস্কিট, মুড়ি যেটাই থাকুক না কেন, সেই খাবারটাকে হচ্ছে গিয়ে একসাথে, অনেক দেখা গেল যে আমি 3 বেলা খাবার খেলাম, তো অন্য স্বাভাবিক প্রাপ্তবয়স্ক যারা আছেন বা স্বাভাবিক মানুষ যারা আছেন, তারা যদি 3 বেলা খাবার খান, তো ওই খাবারটাকে ওনাকে বলবো যে 5 বেলায় ভাগ করার জন্য। অল্প করে করে বারবার উনি খাবেন, যাতে হচ্ছে গিয়ে একবারে হচ্ছে ব্লাড সুগারটা ফ্ল্যাকচুয়েট না করে, এবং যখনই ওনার চাহিদাটা দরকার হয় তখনই অল্প কিছু হলেও তার বডিতে সাপ্লাইটা যায়। আর সেকেন্ড হচ্ছে যদি অপশন থাকে চুজ করার বা হচ্ছে দেবার, আমি বলবো যে সবসময় তো আমরা আসলে চিরা মুড়ির কথা বলি, তো এই পর্যায়ে আমি বলবো যে চিরা ভাজাটা খুব ভালো, যেহেতু এটা অয়েল দিয়ে ভাজা হয়, সো ফ্যাটটা আমাদের ডাইজেস্ট করতে অনেক সময় লাগে, লেন্দি টাইমে আমাদের বডিতে থাকে, পেটে থাকে। আর পাশাপাশি হচ্ছে এখন কিন্তু অনেক ধরনের বিস্কিট পাওয়া যায়, এবং আগে কিন্তু ফর্টিফাইড বিস্কিট পাওয়া যেত না, তাই না? এই জিনিসগুলো আমরা দিতে পারি, এবং যারা ত্রাণ দিতে যাচ্ছেন বা সাহায্য করতে যাচ্ছেন, পাশে থাকতে যাচ্ছেন, যে তারা জানেন যে এই সময় আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সমস্যা পেটের দেখা যায়, তো আমাদের কিন্তু এখন ছোট ছোট কাপ দই পাওয়া যায়, যেটা হচ্ছে প্লাস্টিকের মোড়কি কিন্তু পাওয়া যায়। এই খাদ্য উপাদানটা যদি একটু দেয়া যায় তাদেরকে অন্যান্য খাবারের সাথে, তাহলে আমার মনে হয় ওষুধের পাশাপাশি, যেহেতু প্রোবায়োটিক থাকে, গাট ফ্লোরটাকে ভালো রাখে, যাদের ডায়রিয়া বা অন্য ধরনের পেটের সমস্যা আছে, ইনডাইজেশন, অনেক সময় দেখা যায় যে আমরা স্ট্রেসেও কিন্তু ইনডাইজেশন হয়ে যায়, তাই না? তো এই খাবারটাকে আমি আসলে খুব প্রাধান্য দেই এই সময় এসে, যে যদি দেওয়া সম্ভব হয় ওনারা যেন এটা, হ্যাঁ, যদি সম্ভব হয় ওনারা যেন মাথায় রাখেন যে অন্যান্য সাহায্য খাবারের সাথে, প্ল্যানের সাথে এইটাও যেন দেয়া যায়, কারণ দইটা কিন্তু নষ্ট হয় না সহজে, অনেকদিন কিন্তু বা তার একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময় পর্যন্ত সেই খাবারটা কিন্তু ভালো থাকছে, সময়ের মধ্যে যদি আসলে দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু রোগীদের জন্য খুব বেশি উপকার হয়। আমি একটু শাইলা আপনার কাছে আসবো যে পানি বিশুদ্ধ করার জন্য আমরা সবাই জানি যে এখন বন্যার্থ এলাকাগুলোতে পানি বিশুদ্ধ করাটা খুব বেশি আসলে অসুবিধার হয়ে গেছে, তারপরেও আসলে অনেকভাবে ফিটকিরি বা বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেটগুলো আছে সেগুলো দিয়ে সবাই চেষ্টা করছেন আসলে পানিটাকে বিশুদ্ধ করতে। মানে নির্দিষ্ট কি পরিমাণে বা কতটুকু পরিমাণে কতটা ট্যাবলেট দিয়ে বিশুদ্ধ করা যায় তার একটা সঠিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এই সময় আসলে পানিটা নিয়ে সবচেয়ে বড় ভাইটাল একটা ক্রুশিয়াল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, কেননা বিশুদ্ধ পানি যদি না খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া সবচেয়ে বেশি ভয়াবহ আকারে এই সব এলাকায় দেখা দিতে পারে। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিস জনিত যে প্রবলেম গুলো আছে। তো এখন হচ্ছে যেটা যে অনেক সময় কিছু জায়গায় এমনও আছে দেখা যাচ্ছে যে সেই জায়গাতে আসলে আশেপাশে পানি ছাড়া অন্য কোনো পানির সোর্সও কিন্তু তাদের নেই। তো সেক্ষেত্রে সে পানিগুলো কিছুক্ষণ ধরে রেখে যে সোর্স থেকেই উনি পাচ্ছে সেটা যদি এমন হয় যে কোথাও জমাট বাঁধা পানি বা এই ধরনের, তো সেই পানিটাকে কিছুক্ষণ বেশ 3-4 ঘন্টা ধরে রেখে সেটাই যে তলানিটা পড়ে যাচ্ছে উপর থেকে পানিটাকে যদি স্ট্রেন করে নেওয়া হয় বা তলানিটা বাদ দিয়ে যদি উপরে পানিটাকে নেওয়া হয়, দেন 5 লিটার পানি বা এ ধর যে ট্যাবলেট গুলা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকে যে কত লিটারে কয়টা ট্যাবলেট দিবে, সাধারণত 5 লিটার একটা ইনস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে একটা ট্যাবলেট দিয়ে যে সময় সাপেক্ষটা মেনটেন করা হয় সেইটা করে আবার পানিটাকে যদি আবার রিস্ট্রেন করা হয় তাহলে পারে কিছুটা বিশুদ্ধকরণ হয়। এছাড়াও কিন্তু ফিটকেরি জনিত যে ফিটকেরি ব্যবহার করছে একটা পসিবিলিটি আছে। আর একটা সবচেয়ে ন্যাচারাল সেফ সোর্স হচ্ছে বৃষ্টির পানি। যে বৃষ্টির পানিটা যদি কোনো জোনে এই সিচুয়েশনে যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা যদি কোনো একটা নিরাপদ পাত্রে সংরক্ষণ করা যায় এবং যে জায়গাটা দিয়ে বৃষ্টির পানি আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাও যদি একটু নিট অ্যান্ড ক্লিন রাখা যায় তাহলে কিন্তু সেটা সব আরো বেশি সেফ হয়। আচ্ছা,
মানে বৃষ্টির পানিটাকে যদি সংরক্ষণ করে যদি খাওয়া যায়, সেটা আসলে এলাকার যে পানিটা সেটা থেকে অনেকটা বেশি ভালো হয়। তবে এই পানিটা কি শুধু পান করার ক্ষেত্রে, নাকি হচ্ছে কোনো কিছু ধোয়া, ভিজানো বা হচ্ছে রান্না যদি করতে পারে, সেক্ষেত্রে কি এই বিশুদ্ধ পানিটা দিয়ে রান্না করতে হবে? সবচেয়ে ভালো হয় যে বৃষ্টির পানি তো ন্যাচারাল সোর্স। তবে হ্যাঁ, এখন যদি বৃষ্টির পানিটাকে উনি ফুটিয়ে রান্না করার কাজেও ইউজ করতে পারেন, হুম, বা ফুটানোর মতো যদি পরিস্থিতি থাকে, তাহলে তো সবচেয়ে ভালো হয় যে পানি উনি পান না কেন, হুম, সেটা ফিটকিরি দিয়ে হলেও আপনার ফুটিয়ে পানিটা যেন খান। কেননা ইশাতাবাবু আমার কিছুক্ষণ আগে বললেন যে কিছু কিছু এমনও জীবাণু আছে, সেটা আসলে কিন্তু এই ধরনের বিশুদ্ধকরণ পিউরিফাইড ট্যাবলেট দিয়েও কিন্তু এই জীবাণুগুলো ধ্বংস হবে না। সো একদম। ওটাকে হিট করতে পারে, যেটা সেই আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। হুম, আর বৃষ্টির পানি রান্নার পারপাজে উনি ইউজ করতে পারে। আর আরো সেফটি যদি মেনটেন করতে চায়, তাহলে পানিটাকে ফুটিয়েও পান করতে পারে নরমাল টেম্পারেচার। জি। একটু ইশরাত, আপনার কাছে আসি যে এই সময় দেখা যায় যে গর্ভবতী যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকটা দুষ্কর একটা অবস্থান চলে আসে, যে আসলে তাদের খাওয়া দাওয়া করা বা মেনটেন করাটা খুব বেশি বিপর্যয় হয়ে যায়। অনেকে ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লিনিকে যাচ্ছেন, হাসপাতালে ভর্তি থাকছেন, কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা আসলে নিজের যত্ন কিভাবে নেবেন সেই বিষয়টা একটু জানবো আপনার কাছে। আসলে খেয়াল রাখতে হবে যে ওনাদের কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে সেফ থাকা এবং হচ্ছে গিয়ে টেনশন ছাড়া থাকা। আমি বারবারই বলছি যে আমরা যখন ট্রমাতে থাকি বা কোনো স্ট্রেস মুডে থাকি, তখন কিন্তু আমাদের বডির অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে খুব বিঘ্নিত হয়। তো অবশ্যই ওনাদেরকে কিন্তু ঠান্ডা মাথায় থাকতে হবে, এবং যদি শারীরিক সমস্যা থাকে, এখন কিন্তু সেফ জায়গায় থাকলে মোটামুটি ওখানে মোবাইল ব্যবহার করা যাচ্ছে, এবং নিকটস্থ যে নাম্বারগুলো দেয়া আছে সাহায্য কেন্দ্রের, অবশ্যই সেখানে ইমার্জেন্সি থাকলে উনি ফোন দিয়ে সেই সাহায্যটা নিবেন। পাশাপাশি যেটা করতে হবে, খাবার দাবারে কিছুটা সচেতন। যদি যার যে শারীরিক সমস্যা আগে থেকেই ছিল, উনি জানেন যে উনার আসলে কি ধরনের সমস্যা কোন খাবারগুলোতে তার প্রবলেম হতে পারে, সেগুলো একটু অ্যাভয়েড করে ইমার্জেন্সি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো হচ্ছে গিয়ে সে যাতে তার স্টকে রাখে, এবং যাদের সাথে আছে তাদেরকেও কিন্তু তার প্রতি আসলে যত্নশীল হতে হবে। হুম, কারণ দেখা যায় যে একটা আশ্রয় কেন্দ্র বা একটা জায়গায় কিন্তু অনেকে এখন আশ্রিত আছে। তো দেখা যাচ্ছে যে নিজের ব্যাপারটা কিন্তু নিজে যতটা না বলা যায়, বা আশেপাশে যারা থাকেন তারা যদি আসলে আরো বেশি সাপোর্টিভ হয়, তাহলে প্রেগনেন্ট অবস্থায় আসলে ওনার জন্য এই সিচুয়েশনটা কোপ আপ করা খুব ইজি হয়ে যায়। এবং খাবারের ক্ষেত্রে অবশ্যই এই যে বিশুদ্ধ পানির কথা বারবার বলছি, যে ওনাদের কিন্তু আমরা বলি যে এই সময় কিন্তু ফ্লুইডটা কমে যায়, বা বিভিন্ন কারণে দেখা যায় যে পেটের সমস্যা যদি হয়, তাহলে কিন্তু সিরিয়াস অবস্থাও হতে পারে। হুম, হুম, তো সেক্ষেত্রে সেফ মানে কুকড ফুড খাওয়ার আগে ওনাদের একটু সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় যে অন্যান্য মানুষ যারা স্বাস্থ্য ভালো আছে বা সুস্থ আছে, তারা কিন্তু অনেক ধরনের খাবার খেয়ে হজম করে ফেলতে পারেন। কিন্তু প্রেগন্যান্ট অবস্থায় যেহেতু ইমিউন কম্প্রোমাইজ থাকে, হুম, ওনারা হুম, কিন্তু হুম, অনেক ধরনের কাঁচা খাবার বা হচ্ছে গিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে রাখা আছে, এই ধরনের খাবার খেলে কিন্তু ওনাদের অনেক ধরনের শারীরিক সমস্যা হুম, হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওনারা একটু সচেতনভাবে সে খাবারটা সিলেক্ট করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু শায়লা আপনার কাছে আসি যে পুষ্টিকর খাবার বা ভালো খাবার যেটা খেলে শরীরে অনেক বেশি এনার্জি হয়, এই ধরনের খাবার মানেই সবাই চিন্তা করে খুব দাম দিয়ে কেনা যে খাবারগুলো, সেগুলোই হচ্ছে পুষ্টিকর খাবার। যেমন আপেল, পেয়ারা, কমলা যদি না খায় কোনো কারণে, তাহলে তার শরীরে ঠিক মতন পুষ্টিই যাচ্ছে না। আসলে পুষ্টিকর খাবার বলতে আসলে কোন খাবারগুলোকে বেশি বোঝানো হচ্ছে? এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই বিভিন্ন প্রোগ্রামে আলোচনা হয়েছে। তারপরও আমি যেটা বলতে চাই যে পুষ্টিকর খাবার বলতে সহজে যেটা আমি দর্শকদের কাছে মেসেজটা পাঠাতে চাই, সেটা হচ্ছে যে আমার লোকাল মার্কেটে আহ সহজলভ্য যে খাবারগুলো আছে, সেটা হোক ফলের মধ্যে, সেটা হোক সবজির মধ্যে, সেটা হোক আমিষ জাতীয় খাবারের মধ্যে, হুম, সেটা যদি আমার ক্রয় ক্ষমতা থাকে এবং আমার যদি এটা নলেজ থাকে যে প্রপার ইউটিলাইজ কিভাবে করা যায়, এই নলেজটা যদি আমরা একদম প্রান্তিক লেভেল পর্যন্ত দিতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব সহজে কম দামি খাবার, এমনকি আমরা কিছু জিনিস দেখা যায় যে মনে করি যে এটা আমাদের বাসায় কোনো কাজে লাগবে না, বা হুম, এটা কোনো খাদ্য উপাদান আমরা মনেই করি না, এমন কিছু খাবার দিয়েও কিন্তু খুব কম কস্টে আমরা কিন্তু একটা পুষ্টিকর খাবার মেনটেন করতে পারি 24 আওয়ার। আচ্ছা, আর আমি যদি সিম্পল উদাহরণ দেই, তো এক্ষেত্রে হচ্ছে যে দামি খাবারেই পুষ্টি বেশি আছে বলতে যদি আমরা বলি যে
বাইরে থেকে যে ফলগুলো আমাদের দেশে আসে সেই ফলগুলো খাওয়া মানে কিন্তু দামি না। আমার লোকাল মার্কেটে সিজন ওয়াইজ মানে মৌসুম অনুযায়ী যে ফলটা অ্যাভেলেবল হচ্ছে সেই ফলটা কিন্তু অনেক সস্তা দামে অ্যাভেলেবল হয়ে যায়। তবে হ্যাঁ, মৌসুমের অনেক আগে যদি নেওয়া হয় ক্ষেত্র বিশেষে সে সময় দেখা যায় যে দামটা অনেক বেশি থাকে। যেমন এখন সবচেয়ে সহজলভ্য ফল আমি বলবো আমরা উঠেছে জাম্বুরা বা বাতাবি লেবু অ্যাভেলেবল আছে, যেটা আমার এই সিজনে লোকাল মার্কেটে অ্যাভেলেবল। সব জায়গায় তো পাওয়া এই যাচ্ছে। জাতীয় হ্যাঁ, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এটার জন্য আমাকে যে মালটা খেতে হবে, সবুজ আপেল খেতে হবে বা অ্যাভোকেডো খেতে হবে বা আঙ্গুর খেতে হবে এমন কিছু না। একদম। এরপরে যদি আমি বলি শাকসবজির কথা, সেটা হচ্ছে যে শাকসবজি এবং ফল মিলিয়ে আমরা যদি কালারের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমার সারাদিনের ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট বলেন সবকিছুর কম্বিনেশন চলে আসছে। সহজলভ্য ইজিয়েস্ট সবচেয়ে ভেজিটেবলের মধ্যে আমি বলবো শাক পাতা। সেটা হতে পারে লাল শাক বা সবুজ যে ধরনের শাকই হোক না কেন, অথবা মিক্স শাক। এটি কিন্তু নিজের বাড়ির আঙিনাতেও লাগানো যায় বা সহজে পাওয়া যায় অথবা বাজার থেকেও পাওয়া যায়। আচ্ছা। আরো যে যে সময়ে যে সিজনে যে সবজিগুলো আমরা পাচ্ছি সেই সবজিগুলোও কিন্তু দামে তুলনামূলকভাবে কম থাকে। এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আমরা প্রোটিনে ফোকাস করি, কেননা প্রোটিনটা থেকে কিন্তু আমাদের ফার্দার ইমিউন ডেভেলপমেন্ট বলেন, একজন বৃদ্ধ একজন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বলেন, পুরা লাইফ সাইকেলে কিন্তু প্রোটিন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেক্ষেত্রে প্রোটিন সোর্স হিসেবে কিন্তু আমরা, যদিও আমি বলবো যে ডিমের দাম তুলনামূলকভাবে এখন একটু কিন্তু বেশি। বেড়ে একটু বেশি। তো অন্যান্য প্রোটিনের তুলনায়, অর্থাৎ আমি যদি বলি ফার্স্ট ক্লাস প্রোটিন বা এনিম্যাল সোর্স থেকে যে প্রোটিন গুলো পাই তার তো মাছ মাংসর চেয়ে ডিম অনেকটাই রিজনেবল। একটা মানুষের জন্য যদি অন্তত পার ডে একটা ডিম, সেটা যদি আমি ধরি যে 16-17 টাকার মধ্যে যদি হয়, তাহলে কিন্তু ডিম কিন্তু একটা সুপারফুড প্লাস এটাকে বলা যায় যে একটা মাল্টিভিটামিন, কারণ এর মধ্যে মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেজরিটি মেনটেন হয়। তো এই ফার্স্ট ক্লাস প্রোটিনটা যদি আমাদের সব শ্রেণীর মানুষ তাদের পরিবারের সদস্যদের জন্য যদি অ্যারেঞ্জ করতে পারে খুবই ভালো। আরো কিছু বেস্ট প্রোটিন সোর্স, যেমন রিসেন্টলি কিন্তু আমাদের কাঁঠালের একটা সিজন গেল, কাঁঠালের বিচি কিন্তু সবসময় আমরা ফেলেই দেই। এটা কিন্তু প্রোটিনের একটা বেস্ট সোর্স। এবং এই জাতীয় বীজ যদি আমরা একটু স্টোর করতে পারি তাহলে কিন্তু দেখেন এই ক্রুশিয়াল টাইমে কিন্তু প্রোটিনের সোর্স হিসেবে আমরা ইজিলি ইউজ করতে পারি ব্যবহার করতে পারছি। এবং কিন্তু আমাদের আলাদা করে কিনতে হচ্ছে না, আমরা এটাকেই স্টোর করতে পারি। এছাড়া এই ধরনের সহজলভ্য প্রোটিন বা এই ধরনের সহজলভ্য শাকসবজি ফল কিন্তু বাজারে সহজেই আমরা পাই। জাস্ট আমাদের একটু নলেজটা, ফল আমাকে ভিটামিন সি এর কথা যদি বলি, আমি বলবো যে সবচেয়ে অবহেলিত ফল আমি বলবো দেশীয় আমলকি, যেটা কেউ খেতেই চায় না। কিন্তু এটা যদি রেগুলার প্রেগনেন্ট মা অথবা যদি একটা বাচ্চা খায় তাহলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনের জন্য এর চেয়ে বড় মেডিসিন তার জন্য কিছু আর হয় না। তো এই নলেজ গুলা যদি আসলে আমরা সহজে এই প্রান্তিক লেভেল পর্যন্ত দিতে পারি তাহলে পরে আমার মনে হয় যে কম দামি খাবারের মধ্যেও সম্পূর্ণ সুষম পুষ্টিটা পাওয়া সুষম সম্ভব। পুষ্টি আসলে দেওয়াটা সম্ভব। সেখানে আসলে দামি হতে হবে তা না, সেখানে কম দামি যেগুলো আছে, যেগুলো সবসময় পাওয়া যাচ্ছে হাতের কাছে, সেগুলো খুব ভালো উৎস হতে পারে। আমরা জানবো আরো অনেক কিছু, কিন্তু একটা সময় হয়ে গেলে ছোট একটা বিরতি নিয়ে। দর্শক সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম প্রান্তিক মানুষের খাদ্য পুষ্টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন পুষ্টিবিদ শাইল সাবরিন এবং একই সাথে আছেন পুষ্টিবিদ ইসরাত জাহান। বিরতিতে যাবার আগে আমরা অনেক কিছু জানলাম যে ডায়াবেটিক রোগী, তারপর যারা গর্ভবতী নারীরা আছেন তাদের ক্ষেত্রে আসলে কী কী ধরনের পুষ্টিকর খাবার মেনটেন করা যেতে পারে। এবার একটু জানতে চাইবো যে একদম শিশু যারা আছেন, যারা আসলে শিশুদের কিছু যে আলাদা করে খাবার আছে সেই খাবারগুলো তাদের জন্য উপযুক্ত, কিন্তু তারা অসুস্থ হয়ে গেলে বা এই সময়, বিশেষ করে বন্যার সময়টা, তাদেরকে আসলে কীভাবে টেক কেয়ার করা যেতে পারে সেই সম্পর্কে একটু জানবো। শাইলা, আপনার কাছে। ধন্যবাদ। একটা ভালনারেবল গ্রুপের মধ্যে বাচ্চারা আসলে পড়েই যায় এবং এই সিচুয়েশনে কিন্তু বিভিন্ন বয়সী বাচ্চা আছে। 6 মাস বয়স থেকে শুরু করে বয়সী বাচ্চারা আছে। এবং এটা কিন্তু তাদের একটা ডেভেলপিং টাইম। তো এইখানে নিউট্রিয়েন্টের কোনো হ্যাম্পার হোক, এরকম সিচুয়েশনে হ্যাম্পার হওয়াটাই স্বাভাবিক। তো সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে যদি বয়স ভেদে বলি যে 6 মাস পর্যন্ত কিন্তু ফুললি ডিপেন্ডস অন ব্রেস্টফিড। সো
বাচ্চা কিন্তু 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধের সহায়তায় সে অন্তত এই টাইমটা সার্ভাইভ করতে পারে। কিন্তু যাদের 6 মাস বয়স হয়ে গেছে হুম হুম বা এবং যাদের 2 বছর, কারো কারো 3 বছর বা 5+ এরকম বাচ্চা যদি থেকে থাকে, এই সিচুয়েশনে আসলে টানের ক্ষেত্রে যে খাবারগুলা তারা পাচ্ছেন শুষ্ক খাবার, সেই খাবারগুলা থেকে অনেক সময় বাচ্চা সেই মিলটা খেতে নাও যেতে পারে। তো এভাবে কিন্তু তার একটা ডেফিসিয়েন্সি লেভেল তৈরি হয়ে যাবে বডিতে। বেটার হয় যে যারা ত্রাণ কার্যক্রমের সাথে জড়িত বা এই ধরনের কোনো সম্মিলিত প্রোগ্রাম পরিচালনা করছেন, তারা বয়স ভেদে বিভিন্ন ধরনের ফর্মুলা মিল্ক বা কম্প্যাক্ট সিরিয়াল পাওয়া যায়। এইটা ওনাদের ত্রাণ সামগ্রীর জন্য যদি একটু আহ, সেই পর্যন্ত পৌঁছাতে পারেন। কেননা হুম হুম এখন সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সিচুয়েশনে কিভাবে বাচ্চাটাকে তার ডেভেলপমেন্টকে হ্যাম্পার না করে সার্ভাইভ করাতে হবে। তো একদম সেক্ষেত্রে বয়স উপযোগী বিভিন্ন ধরনের দুধ আছে। কারণ এখন যদি বলি যে হ্যাঁ, 5 বছর পর্যন্ত যে ল আছে ফর্মুলার ক্ষেত্রে, যেটা আসলে 5 বছরের আগে সাজেস্ট করা যায় না, কিন্তু যখন এই সিচুয়েশনে সার্ভাইভ করতে হবে তখন কিন্তু তাকে সেই নিউট্রিয়েন্ট গুলা অ্যাভেলেবল করতেই হবে। যদি একদম মা বুকে দিতে আহ সক্ষম না হন, তাহলে কিন্তু অল্টারনেট মিল্কের কথা তখন চিন্তা করাই হয়। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনটাকে এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু ধরে যদি এই ধরনের বেবি ফুড বা বেবি ফর্মুলা মিল্ক যদি অ্যাজ এ ত্রাণ উপকরণ হিসেবে রাখা যায়, তাহলে পারে অনেকটাই নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হয়। এর পাশাপাশি ত্রাণের সামগ্রী থেকে বাচ্চা যে ধরনের খাবার খেতে রাজি থাকে, কারণ এই সময় আসলে ইশরাত আপা বারবারই বললেন যে সাইকোলজিক্যাল একটা ইস্যু, একটা হুম ট্রমার হুম একটা বিষয় থাকে। তো তারা যে খাওয়ার মতো ইচ্ছুক থাকবে তাও কিন্তু থাকবে না। তো একদম যেটা পাচ্ছে সেটা সাপোর্টিভ হিসেবে এই ধরনের ত্রাণ সামগ্রী বাচ্চাদের জন্য বয়স অনুপাতে ক্যারি করাটা বেটার। একদম। তার সাথে হচ্ছে যে কলেরা বা ডায়রিয়া এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। তাদের ক্ষেত্রে আসলে কি আলাদা করে তরল জাতীয় খাবার কি আসলে দেয়াটা সম্ভব এই সময়ের জন্য? যদি একটু বলেন। এক্ষেত্রে সবার প্রথমে আমি বলবো যে ওরসালাইন মাস্ট। হুম, ওরসালাইনটা হচ্ছে একটু রেডি, সো ওরসালাইনটা তো থাকছে। এর পাশাপাশি যদি সম্ভব হয় ত্রাণ সামগ্রীতে কিন্তু গুড় থাকাটা খুবই চিনির তুলনায় গুড় থাকাটা গুড়টা থাকবে। বেটার। গুড়টা যদি থাকে এবং আমরা যদি আয়োডাইজড সল্টও কিন্তু হুম, ত্রাণের উপকরণ হিসেবে রাখা হয়। তো হুম, আয়োডাইজড সল্ট এবং পানি দিয়ে কিন্তু সুন্দর মতো হোমমেড একটা ওরসালাইন তৈরি করা যায়। এর পাশাপাশি অ্যাজ এ এনার্জেটিক সোর্স হিসেবে কিন্তু ইশাত আপা যেটা বললেন এবং আপনিও বলেছেন যে ভাতের মাড়, এটা কিন্তু হুম, খুব হুম, গুড সোর্স। এছাড়া যদি আমি বলি যে এর পাশাপাশি যদি রাইস স্যালাইনের সাপ্লাইটা আমরা মেনটেন করতে পারি, অর্থাৎ কলেরা ডায়রিয়ার জন্য যে ধরনের রাইস স্যালাইন প্যাকেট পাওয়া যায়, হুম, হুম, এটাও কিন্তু ইজিলি তৈরি করা যায়। তো আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা কিন্তু মেনটেন করা পসিবল। এর হুম, হুম, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। যে বাচ্চা মায়ের বুকের দুধের উপরে ডিপেন্ডেন্ট, অবশ্যই সেটা কন্টিনিউ করতে হবে। এ হুম, জাতীয় সিচুয়েশন মেনটেন করলে এবং খুব বেশি এমার্জেন্সি সিচুয়েশন যদি হয়, অবশ্যই সেই হেলথ ফ্যাসিলিটিস গুলাও কিন্তু এখন বন্যার্থদের জন্য দেওয়া হচ্ছে। তো সেখানে তখন যোগাযোগ করতে হবে যদি যোগাযোগ কোনো করাটা দরকার। জাতীয় সাপোর্ট বা হুম, এমার্জেন্সি হুম, হুম। কন্ডিশন ডেভেলপ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ইসরাত আপু আপনার কাছে আসি যে সবাই তো ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন এবং যার যতটুকু সামর্থ্য আছে সবাই চেষ্টা করছে যে না আমরা একটু সাহায্য করি বন্যার্থ মানুষের জন্য। কি জিনিসটা আসলে ত্রাণ সামগ্রীর মধ্যে থাকলে বিশেষ করে খাদ্যগুলো একটা পরিমাণ বা হচ্ছে স্পেসিফিক যে এই জিনিসগুলো দিলে তাদের জন্য উপকার হবে এবং তাদের স্বাস্থ্যর যে ব্যাপারটা থাকে সেটাও পুষ্টির দিকটাও নিয়ন্ত্রণ করা যাবে। এই কয়েকটা নাম যদি আমরা অনেকগুলো শুনেছি, তারপর যদি একটু তালিকা করে যদি বলে দেন তাহলে আমার মনে হয় যারা খুব বেশি আগ্রহ বোধ করছেন যে না আমি ত্রাণ নিয়ে যাব, তাহলে তারা বুঝতে পারবেন যে না এই ৫টা বা ৬টা জিনিসই এর মধ্যে রাখতেই হবে। যেমন সবার আগে বলবো যে নরমালি সবাই কিন্তু আসলে চাল, ডাল, তারপর হচ্ছে গিয়ে গুড়, মিষ্টি জাতীয় যেটা এই জিনিসগুলো এবং হচ্ছে ওরসালান এই জিনিসগুলো দিয়ে থাকে। তো হুম, এটার মধ্যে আমি বলবো যে চাল যেটা দিচ্ছে দিক, কিন্তু ডালটা দেওয়ার ক্ষেত্রে সাধারণত আমি বলবো মিক্সড যে ডালটা হুম, আছে সেটা অবশ্যই যেন দেয়। হুম, কারণ হচ্ছে শুধু মুসুরির ডাল বা এটা সেকেন্ড ক্লাস প্রোটিন, এখানে কিন্তু খুব বেশি আমাদের প্রোটিনের সাপ্লাই অন্যান্য দিক দিয়ে কিন্তু আমরা দিতে পারছি না। মাছ, মাংস বা ডিম এগুলো দেওয়া সম্ভব না। হুম, তো হচ্ছে একমাত্র প্রোটিনের সাপ্লাই আমরা ডাল দিচ্ছি। তো এখানে যদি মিক্সড ডাল দিতে পারি, ২-৩টা ডাল মিক্স করে দিতে পারলে হয় কি, তাহলে প্রোটিনের মানটা অনেক উন্নত হয় এবং হচ্ছে তাদের শারীরিক যে
প্রয়োজনটা সেটা কিন্তু অনেকটাই পূরণ হবে। আর আচ্ছা। আরেক দিক থেকে যেহেতু বাচ্চাদের কথা আসছে, দেখা যায় যে একই ধরনের খাবার ওরা পছন্দ করে না। সেই মিক্সড ডাল থেকে ওরাদের যে খিচুড়ি করে দেওয়া হয়, হুম। সেটা কিন্তু ওদের জন্য অনেক ডেলিশিয়াসও হয়, মানে পুষ্টিকর এবং মুখরোচকও হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে যে আয়োডাইজড লবণের কথা বলল, আমিও একটা জিনিস এখানে এড করতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমরা হচ্ছে গিয়ে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট গুলো দিচ্ছি, ফিটকিরি হুম। দিচ্ছি, এগুলো দিব, কিন্তু সাথে যেন জীবাণুনাশক একটা সাবান দেই। কারণ হচ্ছে আচ্ছা। দেখা যায় এই জিনিসটা কি একদমই আমাদের মাথায় থাকে না। হুম, হুম, হুম। আমরা হচ্ছে ওনারা হয়তো সে ঠিকমতো গোসল করতে পারছেন না পানির অভাবে, বা যে কলেরা বা বিভিন্ন ধরনের স্কিনের যে প্রবলেম গুলো হচ্ছে, এগুলো হুম, কিন্তু হচ্ছেই, সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছে না। হুম। হ্যাঁ? তো দেখা যায় যে নোংরা পানি গায়ে লাগছে, কিন্তু সেটা থেকে সে কিভাবে আসলে পরিষ্কার হবে? সো জীবাণুনাশক যে সাবানগুলো আছে, একটা করে সাবান যদি এই ত্রাণ সামগ্রীর মধ্যে দেয়া যায়, হুম। তাহলে কিন্তু তাদের জন্য খুবই উপকারে আসবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই সময়টা দেখা যাচ্ছে যে হাত ধোয়ার যে ব্যাপারটা, কেননা পানিটাই তো আসলে নোংরা থাকে। সেক্ষেত্রে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে কিভাবে বজায় রাখা যায় সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু শায়লা আপনার কাছে আসি যে এই যে বন্যার মধ্যে অনেকেই দেখা যাচ্ছে অনেকটা সময় পানির মধ্যে ছিলেন বা পানির মধ্যে থাকতে হয়েছে। তারা বের হয়ে আসার পরে স্কিনে নানা রকম ধরনের সমস্যা হয়েছে। এই সমস্যাগুলোর জন্য তো পর্যাপ্ত ওষুধ তো সবসময় পাওয়া সম্ভব হচ্ছে না, বা যারা ত্রাণ দিচ্ছেন সেখানে দেওয়ার চেষ্টা করছেন, বা স্বাস্থ্যকর্মীরাও চেষ্টা করছেন যে কিছু ওষুধ নিয়ে যাওয়া। তারপরেও যদি ওষুধ হাতের কাছে না পায়, ইনস্ট্যান্ট কি কোনো ব্যবস্থা কি করা যায় যে চুলকানি বা হচ্ছে যদি ঘা হয়ে গেছে সেখানে কিছু একটা দেয়ার? এটা আসলে টোটালটাই ডিপেন্ড করবে যে তার যিনি যে ধরনের স্কিনের প্রবলেম, হুম, স্কিনে হুম। কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। কারো একদম। ইচিং হয়, কারো একটু পানি ফোস্কা টাইপের ওঠে। হুম, তো হুম। সবচেয়ে বেস্ট হচ্ছে ফিজিশিয়ানের সাপোর্টটাই নেওয়া। হুম, হুম। কেননা এখানে উনাকে যদি উনি এই ধরনের চুলকানি জাতীয় মলম বা এ ধরনের প্রবলেম সলভ এর জন্য যে মেডিকেশন গুলা যাবে, হুম, হুম। বয়স ভেদে কিন্তু বিভিন্ন ধরনের মেডিকেশন আছে। বাচ্চাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম হবে এবং হুম, হুম। বয়স্কদেরও হবে, অ্যাডাল্টেরও হবে। তো সবচেয়ে যেটা ভালো হয় এক্ষেত্রে ফিজিশিয়ানের হেল্প নিয়ে সে ধরনের কিছু রুটিন কিছু যদি অয়েনমেন্ট বা মেডিকেশনের ব্যবস্থা যে জায়গাগুলোতে একসাথে অনেক মানুষ থাকছেন সে হুম, হুম। জায়গাগুলোতে সেই ধরনের ব্যবস্থা রাখাটা বেটার। কারণ যদি আমি বলি যে এই মেডিসিনটা ইউজ করতে হবে, সেটা আসলে তার বয়স কোনো কিছু না জেনে, ডায়াগনোসিস না জেনে হুম, বলাটা হুম, হুম। উচিত না। এটার জন্য ফিজিশিয়ানের হেল্প নেওয়াটাই বেটার। অবশ্যই। সেক্ষেত্রে তো ওষুধে একটা সাপ্লিমেন্ট থাকতেই হবে। কিন্তু ইসরাত আপু শুরু থেকে বলেছিলেন যে এক জায়গায় যে হলুদের একটা ব্যাপার আছে যে হলুদটা তো অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। সেটা কি সরাসরি দেয়া বা ওই যে এটা শুকিয়ে অন্য কোনো কিছু কি ঘরে যেগুলো আছে সেগুলো কি দিলে কি চুলকানো থেকে বা হচ্ছে ঘা থেকে একটু হলেও নিরাপদ হবে কিনা? হচ্ছে হলুদটা আসলে লাগানোর চেয়ে খেলেই বেটার। আচ্ছা। আরেকটা যেটা করতে পারে আমি বলব, নিম পাতা যদি পাওয়া যায়, হুম, হুম, মানে একদম ন্যাচারাল হার্বাল হিসেবে যদি নিম পাতা এভেইলেবল থাকে, হুম, কারণ হুম, হুম। পানিবন্দী জায়গায় আসলে মানুষ কিভাবে নিম পাতা কালেক্ট করবে এটাও একটা বিষয়। তারপরেও যদি কাছাকাছি যদি বা যদি আশেপাশে সম্ভব যদি কোনো হয়। নিম পাতা হ্যাঁ, সম্ভব হয়, তাহলে নিম পাতা একটু যদি কোনোভাবে থেঁতা করে অথবা যদি নিম পাতাটাকে একটু যদি ফুটিয়ে সে পানিটাকে ইউজ করতে পারে, হুম, হুম, সেটা উপকারে আসতে পারে। বাট হুম, যদি সেটা খুব আম একটু হুম, অ্যাগ্রেসিভ লেভেলের হয়, সেক্ষেত্রে ফিজিশিয়ানের পরামর্শ হুম। নিয়ে কাজ করাটাই বেটার। একদম। আর একটু ইশরাত আপু আপনার কাছে আসি যে সুস্থ স্বাভাবিক একজন মানুষের জন্য আসলে একটা মিল বা তারা যখন ডায়েট করার জন্য চেষ্টা করবেন, তারা পুষ্টিকর খাবারগুলো রেখে কিভাবে তার প্লেটটা সাজাবে বা হচ্ছে মিলটাকে রেডি করবে সে বিষয়টা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন। আচ্ছা, তার আগে একটু আমি আপনার লাস্টের প্রশ্নটা ছিল সাবরিনার সাথে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে যদি স্কিনে নরমাল ইচিংটাই বেশি হয় এই হুম, সময় হুম, হুম, দেখা যায়, তো নরমাল যদি ইচিং হয়ে থাকে সেটা কিন্তু হলুদ পানির মধ্যে একটু মিক্স করে সারা শরীরে যদি দিয়ে কিছুক্ষণ রেখে ওটা হুম, পরিষ্কার করা হয়, ওই ইচিংটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর যদি কারো প্রবলেম থাকে হলুদে, অ্যালার্জি থাকে, হুম, হুম, ডাস্টে অ্যালার্জি থাকে অনেকের, তারা কিন্তু যে ফিটকিরি দেয়, ওই ফিটকিরিটা কিন্তু একটু পানিতে ভিজিয়ে সেটা যদি স্কিনের সাথে একটু ডলে নেয়, হুম, সেটাতেও কিন্তু আসলে ওই ইচিং এর যে ব্যবস্থাটা আছে, সমস্যাটা হয়, ওইটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যায় আচ্ছা, ন্যাচারালি আর কি। আর ন্যাচারালি। আপনি যেটা বললেন যে খাবার আসলে ডায়েটে একটা মানে হেলদি ডায়েট কিভাবে মেনটেন করবে, হুম, 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 একটা প্লেটার কেমন হবে, সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে যদি উনি ওজন কমাতে চান তাহলে হচ্ছে এক ধরনের তার প্ল্যাটার হবে। আর যদি হচ্ছে একজন
জাস্ট উনি নর্মাল ওয়েটেই আছেন কিন্তু উনি মেনটেন করতে চান, তাহলে তার ক্ষেত্রে এক ধরনের হবে। তো তার ক্ষেত্রে বলবো যে অবশ্যই একটা প্লেটের অর্ধেক যে পরিমাণটা আছে সেই অর্ধেক পরিমাণটা আমরা বলি যে কার্বোহাইড্রেট খাবার নিতে, সেটা হচ্ছে উনি ভাত নিতে পারেন, রুটি বা ওটস যেটাই উনি পছন্দ করেন সে ধরনের খাবার নেবেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার। বাকি যে অর্ধেকটা আছে তার অর্ধেক যেটা আছে মানে 1/4 যেটা আমরা বলবো সেটা কিন্তু শাক বা সবজি থাকবে। শাক একদিন থাকতে পারে বা এক বেলা থাকতে পারে, সবজি অন্য বেলায় থাকতে পারে। সবজির ক্ষেত্রে মাল্টি কালারের সবজিটাকে আমরা প্রাধান্য দিই, কারণ এক এক কালারে এক এক ধরনের ভিটামিন এবং মিনারেলস আমাদের বডিতে সাপ্লাই দেয়। আর বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেকের মধ্যে আমরা হচ্ছে মাছ, মাংস এবং হচ্ছে মানে প্রোটিন জাতীয় ডাল জাতীয় খাবারটা রাখবো। ফার্স্ট ক্লাস প্রোটিন এবং সেকেন্ড ক্লাস প্রোটিন থাকবে। অবশ্যই এর সাথে এক পিস লেবু থাকবে, কারণ হচ্ছে এটা ভিটামিন সিটা এই খাবার থেকে আমাদের ভিটামিন মিনারেলস গুলো শোষণ করতে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ ইসরা জাহান আপনাকে এবং শায়লা সাবরিন আপনাকেও, কারণ আপনারা অনেক ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে আমাদের দর্শকদের এত সুন্দর করে সবকিছু জানালেন। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে এই বন্যার সময়টা স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায়, কারণ এই সময় পুষ্টিকর খাবার পাওয়া এবং নিরাপদ আশ্রয়ে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটু সচেতন হলে, আশপাশটা খেয়াল করলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আপনার পরিবারটিকে নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।